নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা একটা এমন বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা শুধু একটা খবর নয়, এটা একটা আগামীর পদধ্বনি। এটা এমন একটা সত্যি যা শুনে প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে ভরে উঠবে। গত কয়েক দশক ধরে আমরা ভারতীয়রা একটা স্বপ্ন দেখে এসেছি যে ভারত একদিন বিশ্বগুরু হবে, ভারত একটা সুপার পাওয়ার হবে। অনেকেই স্বপ্নকে দিবা স্বপ্ন বলে ব্যঙ্গ করেছে, অনেকে বলেছে এটা অসম্ভব। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব জুড়ে যে জিওপলিটিক্যাল ওলটপালট চলছে তার মধ্যে থেকে একটা স্বর সব থেকে জোরালো হয়ে উঠছে, আর স্বরটা হলো ভারতের। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো ভাষা কথা বলবো না, আমরা তথ্য, যুক্তি এবং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে দেখব কেন হঠাৎ করে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে, কেন ইসরায়েল থেকে ফিনল্যান্ড, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া সবাই এক বাক্যে স্বীকার করছে যে আগামী দশকগুলি ভারতের হতে চলেছে। বন্ধুরা, খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তা ভাবনার জগৎকে নাড়িয়ে দিতে পারে। আমরা আজ প্রমাণ করব যে ভারতের এই উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত পদক্ষেপের ফল। ভারত এবার একটা বড় কিছু করতে চলেছে, আর গোটা বিশ্ব সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুরুটা করি সাম্প্রতিক কিছু ঘটনা দিয়ে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ইসরায়েলের মতো একটি দেশ যারা নিজেদের টেকনোলজি এবং ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য বিখ্যাত, তাদের বিদেশমন্ত্রী শটান বলেছেন, ইন্ডিয়া ইজ দ্য ফিউচার, ইন্ডিয়া উইল বি দ্য নেক্সট গ্লোবাল সুপার পাওয়ার। ভাবুন একবার, ইসরায়েল যে দেশটা চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত হয়েও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেই যখন ভারতের উপর এতটা ভরসা দেখায়, তখন বুঝতে হবে এটা কোনো সৌজন্যমূলক মন্তব্য নয়, এটা হলো হার্ডকোর রিয়েল পলিটিক। শুধু ইসরায়েল নয়, ইউরোপের শান্ত স্থিতিশীল দেশ ফিনল্যান্ডের প্রেসিডেন্টও সম্প্রতি বলেছেন যে ভারতকে ছাড়া ইউনাইটেড নেশনস অসম্পূর্ণ এবং ভারতকে সিকিউরিটি কাউন্সিলে স্থায়ী সদস্যপদ দেওয়া উচিত। কেন হঠাৎ এই বোধোদয়? কেন? কারণটা খুব স্পষ্ট। বিশ্ব আজ দুটো শিবিরে ভাগ হয়ে যাচ্ছে, একদিকে আমেরিকা এবং তার সঙ্গীরা, অন্যদিকে চীন এবং রাশিয়ার জোট। এই দুইয়ের জাতাকলে পিষে যাচ্ছে ইউরোপ। তারা এমন একটা শক্তির খোঁজ করছে যার উপর ভরসা করা যায়, যার একটা বিশাল ইকোনমি আছে, যার একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিকাঠামো আছে, আর যার একটা স্বাধীন বিদেশ নীতি আছে। এই সবকটি মানদণ্ডে আজ বিশ্বের 193টি দেশের মধ্যে একটি দেশ সসম্মানে উত্তীর্ণ হয়, তার নাম ভারত। বিশ্ব নেতারা বুঝতে পারছেন যে ভারতকে ছাড়া আগামী দিনে কোনো বিশ্ব সমস্যার সমাধান সম্ভব নয়। তা সে ক্লাইমেট চেঞ্জ হোক, গ্লোবাল ইকোনমি হোক বা সন্ত্রাসবাদ দমন হোক। ভারত আজ আর কোনো আঞ্চলিক শক্তি নয়, ভারত আজ বিশ্বের এজেন্ডা সেট করছে। আর তাই যে দেশগুলো এতদিন ভারতকে তৃতীয় বিশ্বের দেশ বলে অবজ্ঞা করত, তারাই আজ ভারতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার জন্য লাইন দিচ্ছে। আমি জানি এই সুপার পাওয়ার কথাটা শুনলে আমাদের মধ্যে কেউ কেউ হয়তো হেসে ফেলেন। আমাদের মনে পড়ে যায় সেই সুপার পাওয়ার 2020 মিম। আমাদের দেশেরই কিছু মানুষ এবং বিদেশের অনেক বিশেষজ্ঞ আমাদের নিয়ে ঠাট্টা করত, বলতো, আরে যে দেশের কোটি কোটি লোক গরিব তারা আবার সুপার পাওয়ার হবে। তারা ভুল ছিল না, কিন্তু তাদের বিশ্লেষণ ছিল অসম্পূর্ণ। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম যখন 2020 স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি আকাশকুসুম কল্পনা করেননি, তিনি একটা রোড ম্যাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন সুপার পাওয়ার হওয়ার আগে ভারতকে নিজের ঘর গোছাতে হবে, নিজের দেশের মানুষকে দারিদ্র থেকে বের করে আনতে হবে। আর বন্ধুরা, আজ ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা বলছে ভারত তার দেশের এক্সট্রিম পভার্টি প্রায় নির্মূল করে ফেলেছে। আজ ভারতের কোণে কোণে ডিজিটাল পেমেন্ট পৌঁছে গেছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, হাইওয়ে তৈরি হচ্ছে। 2020 সালটা ছিল সেই ভিত তৈরির সময়, সেই ভিত যার ওপর আজকের এই গগনচুম্বী ইমারত তৈরি হচ্ছে। তাই যারা সেদিন ব্যঙ্গ করেছিল তারা আজ ভারতের গ্রোথ রেট দেখে অবাক হয়ে যাচ্ছে। যখন গোটা বিশ্ব রিসেশনের ভয়ে কাঁপছে, তখন ভারত বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো সঠিক পরিকল্পনা আর 140 কোটি ভারতবাসীর মিলিত প্রচেষ্টার ফল। একটা দেশকে সুপার পাওয়ার হতে গেলে যেটা প্রথম দরকার তা হলো টাকা, অর্থাৎ একটা দানবীয় ইকোনমি। আজ ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি।
আর মাত্র কয়েক বছরের মধ্যেই আমরা জার্মানিকে টপকে তৃতীয় স্থানে চলে আসব। কিন্তু শুধু জিডিপির আকার দিয়ে সবটা বোঝা যায় না, আসল শক্তি লুকিয়ে আছে অন্য জায়গায়। প্রথমত, ভারত ডোমেস্টিক মার্কেট, আমাদের 140 কোটিরও বেশি মানুষের বাজার। আজ বিশ্বের বড় বড় কোম্পানিগুলো, তা সে অ্যাপেল হোক বা টেসলা, তারা ভারতের বাজার ধরার জন্য মরিয়া। তারা জানে যদি ভারতে সফল হওয়া যায় তাহলে গোটা বিশ্বে সফল হওয়া সহজ। দ্বিতীয়ত, ম্যানুফ্যাকচারিং হাব। এতদিন বিশ্ব ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড বলে শুধু চীনকেই বুঝত, কিন্তু কোভিড এবং চীনের আগ্রাসী মনোভাবের পর গোটা বিশ্ব চায়না +1 স্ট্র্যাটেজি নিয়েছে, অর্থাৎ চীনের বাইরে একটা ভরসাযোগ্য বিকল্প দরকার। আর সেই বিকল্প হিসেবে ভারতের থেকে ভালো আর কে আছে? সরকারের PLI স্কিমের দৌলতে আজ ভারতে মোবাইল ফোন থেকে শুরু করে সেমিকন্ডাক্টর সব কিছু তৈরির কাজ চলছে। আমরা শুধু নিজেদের চাহিদা মেটাচ্ছি না, আমরা বিদেশে রপ্তানিও করছি। তৃতীয়ত, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। বন্ধুরা, আজ ভারতের ইউপিআই সিস্টেম গোটা বিশ্বের কাছে একটা বিস্ময়। আমেরিকা, ফ্রান্স, সিঙ্গাপুর সবাই আজ ইউপিআইকে আপন করে নিতে চাইছে। এই যে ডিজিটাল বিপ্লব, এটাই ভারতকে অন্যদের থেকে কয়েক যোজন এগিয়ে দিয়েছে। চতুর্থত, কারেন্সি পাওয়ার। আমরা ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমাচ্ছি। আজ ভারত অনেক দেশের সাথে সরাসরি টাকায় বাণিজ্য করছে। এটা একটা বিশাল জিওপলিটিক্যাল পদক্ষেপ। যেদিন গ্লোবাল ট্রেডে টাকার ব্যবহার 15 থেকে 20% পৌঁছে যাবে, সেদিন ভারতের অর্থনৈতিক শক্তিকে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকবে না। কথায় আছে, পাওয়ার রেসপেক্টস অনলি পাওয়ার। সুপার পাওয়ার হতে গেলে শুধু অর্থনৈতিক শক্তি যথেষ্ট নয়, তার সাথে দরকার সামরিক শক্তি বা হার্ড পাওয়ার। এমন শক্তি যা আপনার দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে এবং বিশ্বে আপনার স্বার্থ সুরক্ষিত রাখবে। বহুদিন পর্যন্ত ভারত ছিল বিশ্বের সব থেকে বড় অস্ত্র আমদানিকারক দেশ। আমরা আমাদের সুরক্ষার জন্য রাশিয়া, আমেরিকা বা ফ্রান্সের উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু আজ সেই ছবিটা বদলাচ্ছে। আজ ভারতের মন্ত্র হলো আত্মনির্ভর ভারত। আমরা আজ নিজেদের যুদ্ধ বিমান, নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ার, নিজেদের মিসাইল তৈরি করছি। আমরা শুধু নিজেদের জন্য তৈরি করছি না, আমরা আজ অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছি। ফিলিপিন্স থেকে আর্মেনিয়া, অন্য দেশ আজ ভারতের তৈরি ব্রহ্মোস মিসাইল কিনতে চাইছে। এটা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির ওপর বিশ্ববাসীর আস্থার প্রমাণ। একটা সুপার পাওয়ারের যেটা সব থেকে বেশি দরকার তা হলো একটা ব্লু ওয়াটার নেভি, অর্থাৎ এমন নৌবাহিনী যা শুধু নিজের উপকূল নয়, বরং বিশ্বের যে কোনো মহাসাগরে গিয়ে নিজের দেশের স্বার্থ রক্ষা করতে পারে। ভারত আজ সেই লক্ষ্যেই এগোচ্ছে। ভারত মহাসাগরে আজ ভারতীয় নৌসেনাই হলো নেট সিকিউরিটি প্রোভাইডার। জলদস্যু দমন হোক বা অন্য দেশকে মানবিক সহায়তা পাঠানো, ভারত সবার আগে এগিয়ে আসে। আর সবশেষে আছে আমাদের নিউক্লিয়ার উইপেন এবং স্পেস টেকনোলজি। ইসরো আজ বিশ্বের সব থেকে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী স্পেস এজেন্সি। আমাদের চন্দ্রযান, আমাদের মঙ্গলযান, এগুলো শুধু বৈজ্ঞানিক সাফল্য নয়, এগুলো আমাদের শক্তির প্রতীক। এগুলো প্রমাণ করে যে ভারত টেকনোলজি রেসে কারো থেকে পিছিয়ে নেই। অর্থ এবং সামরিক শক্তির থেকেও যা বেশি গুরুত্বপূর্ণ তা হলো আপনার কূটনৈতিক ওজন বা ডিপ্লোম্যাটিক ক্লাউড। আজ ভারত সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে ভারতকে বাদ দিয়ে বিশ্বের কোনো বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ভারতের বিদেশ নীতির সব থেকে বড় সাফল্য হলো স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। আমরা কোনো বিশেষ মিলিটারি জোটে বিশ্বাস করি না। আমরা একই সাথে আমেরিকার কোয়াড করছি, আবার রাশিয়ার সাথে এসসিওর মিটিংয়েও যোগ দিচ্ছি। আমরা ইসরায়েলের সাথে ডিফেন্স ডিল করছি, আবার প্যালেস্তাইনের জন্য মানবিক সাহায্যও পাঠাচ্ছি। এই যে ব্যালেন্স, এটাই হলো ভারতের শক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথাই ধরুন। গোটা পশ্চিমী বিশ্ব যখন ভারতকে রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল, ভারত নিজের দেশের স্বার্থকে সবার উপরে রেখেছিল। আমরা আমাদের মতো করে শান্তির কথা বলেছি। আজ আমেরিকাও বুঝতে পারছে যে এই যুদ্ধ থামানোর রাস্তাটা নতুন দিল্লির ওপর দিয়েই যাবে। গত বছর ভারতের G20 সভাপতিত্ব ছিল একটা মাস্টার স্ট্রোক। ভারত প্রমাণ করে দিয়েছে যে সে শুধু বড় দেশগুলোর কথাই ভাবে না, সে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোরও কণ্ঠস্বর। আফ্রিকান ইউনিয়নকে G20 স্থায়ী সদস্য করে ভারত যে কূটনৈতিক চালটা দিয়েছে তা আগামী বহু দশক সারা বিশ্ব মনে রাখবে। আজ যখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা ওঠে, তখন সবাই জানে
যে ভারতকে ছাড়া এই সংস্কার অসম্পূর্ণ। ভারত আজ আর স্থায়ী সদস্যপদ চাইছে না, ভারত আজ নিজের অধিকার দাবি করছে। কারণ বিশ্ব জানে ভারতকে ছাড়া একবিংশ শতাব্দীর কোনো সমাধান সম্ভব নয়। এতক্ষণ আমরা হার্ড পাওয়ার নিয়ে কথা বললাম, কিন্তু ভারতের হাতে এমন একটা অস্ত্র আছে যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। সেটা হলো আমাদের সফট পাওয়ার বা সাংস্কৃতিক শক্তি। কিছু বিশেষজ্ঞ মনে করেন বলিউড বা আমাদের সিনেমা দিয়ে আমরা জাপান বা কোরিয়ার মতো সফট পাওয়ার তৈরি করতে পারিনি। আমি এই বিশ্লেষণের সাথে একমত নই। ভারতের সফট পাওয়ার শুধু সিনেমা নয়, ভারতের সফট পাওয়ার হলো যোগাসন, যা গোটা বিশ্বকে সুস্থ রাখছে। আমাদের সফট পাওয়ার হলো আয়ুর্বেদ, আমাদের সফট পাওয়ার হলো আমাদের গণতন্ত্র এবং বহুত্ববাদের বিচারধারা। যখন আমেরিকার বড় বড় টেক কোম্পানির সিইও একজন ভারতীয় হন, সেটা ভারতের সফট পাওয়ার। যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেন বসুধৈব কুটুম্বকম, তখন বিশ্বের মানুষ ভারতের প্রাচীন সভ্যতার প্রতি আকৃষ্ট হয়। কে পপ এবং হলিউডের চাকচিক্য হয়তো সাময়িক আকর্ষণ তৈরি করতে পারে, কিন্তু ভারতের যে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গভীরতা আছে তার কোনো তুলনা হয় না। বিশ্ব যখন যুদ্ধ, বিভেদ আর মানসিক অবসাদে ক্লান্ত, তখন শান্তির জন্য, দিশার জন্য তারা ভারতের দিকেই তাকাবে। এটাই আমাদের সব থেকে বড় শক্তি। আমি এখানে দাঁড়িয়ে শুধু ভালো ভালো কথা বলবো না। সুপার পাওয়ার হওয়ার রাস্তাটা ফুলে ভরা নয়। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের এখনও এনার্জির জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়। আমাদের দেশের একটা বড় অংশের মানুষকে এখনও দারিদ্র্য থেকে বের করে এনে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত করতে হবে। আমাদের প্রতিবেশীদের থেকে আসা বাধাও কম নয়। কিন্তু ভারত এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন। আমরা রিনিউয়েবল এনার্জিতে বিপুল বিনিয়োগ করেছি। আমরা আমাদের যুব সমাজকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করছি। আর চীনের মোকাবিলা করার জন্য আমরা শুধু সামরিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও নিজেদের প্রস্তুত করছি। 2047 সাল যখন ভারত স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে, তখন ভারত একটা বিকশিত রাষ্ট্র হবে। এটা শুধু একটা স্বপ্ন নয়, আজ এটা 140 কোটি ভারতবাসীর সংকল্প। বন্ধুরা, আজ আমরা যে তথ্যগুলো বিশ্লেষণ করলাম তা থেকে একটা জিনিস খুব স্পষ্ট: ভারতের উত্থান আর কেউ আটকাতে পারবে না। এটা কোনো রাজনৈতিক দলের বা কোনো বিশেষ নেতার সাফল্য নয়, এটা ভারতের সভ্যতার অন্তর্নিহিত শক্তির পুনর্জাগরণ। বিশ্বের বিভিন্ন দেশ আজ ভারতকে সুপার পাওয়ার বলছে, কারণ তারা জানে ভারতের সাথে বন্ধুত্ব করেই তাদের লাভ। তারা ভারতের এই জয়যাত্রার অংশীদার হতে চায়। আমরা এমন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যা হয়তো 1000 বছরে একবার আসে। আমাদের পূর্বপুরুষরা যে শক্তিশালী, সমৃদ্ধ এবং আত্মবিশ্বাসী ভারতের স্বপ্ন দেখেছিলেন, আজ সেই স্বপ্ন আমাদের চোখের সামনে সত্যি হতে চলেছে। একজন ভারতীয় হিসেবে এটা আমাদের সকলের জন্য একটা অভূতপূর্ব গর্বের মুহূর্ত। এই নতুন ভারতের নির্মাণে আপনিও একজন সৈনিক। প্রস্তুত থাকুন, কারণ দ্য ইন্ডিয়ান সেঞ্চুরি শুরু হয়ে গেছে। আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় 2047 সালের মধ্যে ভারত কি বিশ্বের 1 নম্বর শক্তি হতে পারবে? আপনার মূল্যবান মতামত জানার অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আমি সুশোভন, আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের নতুন কোনো পর্বে। জয় হিন্দ, জয় ভারত।